নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাতে আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় তথা শেষ পর্ব এমন একটা রহস্যময় মার্ডার কেসের, যেটা ফতেপুর ইউপিতে হয়েছিল। স্যার 44468789 এই নাম্বারটা ট্র্যাক হয়ে গেছে। হ্যালো, কার নাম্বার? স্যার নরেশ শর্মা। নরেশ শর্মা নিজের? ইয়েস স্যার, ওই সিম কার্ড নরেশ শর্মার নামেই রেজিস্টার আছে, অ্যাড্রেসটা ওনারই। স্যার সিম কার্ড নরেশ শর্মারই আর অ্যাড্রেসও ওনারই। 44468789। কেউ খুব বড় খেলা খেলছে প্রতাপ। কেউ মিথ্যে কথা বলছে, কেউ গল্প তৈরি করছে, আর অবশ্যই কাউকে না কাউকে ট্রিগার চাপতে বাধ্য করা হয়েছে। কেউ নরেশ শর্মা নামে সিম কার্ড কিনেছে আর তার অ্যাড্রেসও ব্যবহার করেছে স্যার। খুব প্ল্যান করে কাজটা করেছে স্যার। হ্যালো, না ইন্সপেক্টর, ওর শুধু দুটো নম্বরই ছিল, সেই দুটোই আপনাদের জানা। মালওয়াতে যাওয়ার আগে মিস্টার শর্মাকে যে নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেই নাম্বারটা ওনার নামে রেজিস্টার করা, অ্যাড্রেসও এখানকার। কেউ কোনো গেম খেলছে আমাদের সাথে ইন্সপেক্টর। আমাদেরও তেমন মনে হচ্ছে। নিশ্চয়ই ওর কোনো শত্রু হবে। শত্রু? মিস্টার শর্মা, আপনি কিন্তু নিজের কথা ঘোরাচ্ছেন। ইন্সপেক্টর, আগে আমারও তো মনে হতো যে ওর কোনো শত্রু নেই, কিন্তু এখন মনে হচ্ছে যে নিশ্চয়ই ওর কোনো শত্রু আছে, আর সেই শত্রু বন্ধুর মুখোশের আড়ালে। তৃতীয় নম্বরটা তো উনি কখনো দেননি। আমার কাছে তো ওনার দুটো নাম্বারই ছিল। আর ঘুমের ওষুধ? নরেশ বাবু কি ঘুমের ওষুধ নিতেন? আমার সামনে তো কখনো নেননি। না, এইসব ব্যাপারে উনি আমাকে কোনো কিছু বলেছেন। আমাদের দাদার ব্যাপারে এখন এমন এমন কথা সামনে আসছে যেরকমটা উনি ছিলেনই না। আমার তো মনে হচ্ছে এটা একটা বড় ষড়যন্ত্র। কেউ আমার দাদার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আমরা সব করা ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার চেষ্টা করছি, কিন্তু খুনের আগে পুলিশকে ভুল পথে চালনা করার জন্য আলাদা করে প্ল্যান করা হয়েছিল। কিন্তু সবকটা প্রমাণই একটা অন্ধকার গলিতে গিয়ে শেষ হচ্ছে, আর এমন বিকল্প তৈরি হচ্ছে যাতে ধোঁয়াশা বাড়ছে। ইন্সপেক্টর, আপনি সেসব লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন যাদের নাম আমার দাদা চিঠিতে লিখে গেছেন? হ্যালো, নরেশ শর্মার মাজিদ সালাউদ্দিন, দুজনেই আলাদা পার্টির ক্ষমতাশালী নেতা। শত্রুতা তো স্বাভাবিক স্যার। কোনো বিশেষ ঝগড়া পার্সোনাল লেভেলে? হ্যাঁ স্যার, 3 বছর আগে। 3 বছর আগের কথা। আমি নরেশ শর্মাকে মিউনিসিপ্যাল ইলেকশনে হারিয়েছিলাম। এটাই কি একমাত্র কারণ যাতে নরেশ শর্মা থানায় আপনার বিরুদ্ধে অভিযোগ করেন? ইন্সপেক্টর সাহেব, রাজনীতিতে অনেক সময় পরাজয়ও গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর সব পরাজিত ব্যক্তির কাছে তার হেরে যাওয়ার কারণটা একটা ষড়যন্ত্র বলেই মনে হয়। আর বিজেতারও কিন্তু একই ভয় থাকে যে পরাজিত ব্যক্তি তার জীবন হানির কারণ না হয়ে দাঁড়ায়। আপনার কি ওনার থেকে কোনো ভয় ছিল, বা আপনার থেকে ওনার? আমি হলাম পার্টির লিডার এই এলাকার, জনসাধারণের সেবা করে বেড়াই। নরেশ শর্মাও একই কাজ করত। আমার বিরোধী পক্ষ আর আমাদের মতো লোক রাজনৈতিক শত্রুতার মীমাংসা এত খোলাখুলি করি না ইন্সপেক্টর সাহেব। আপনাকে একটা কথা বলি ইন্সপেক্টর সাহেব, আমি আর নরেশবাবু দুজনেই রাজনৈতিক প্রতিপক্ষ, আর রাজনৈতিক শত্রুতার মীমাংসা নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত ফল দেয়। এই গুলি টুলি চালিয়ে প্রাণে মেরে ফেলা, এতে কোনো কাজ হয় না। উনিও চাইতেন আমাকে নির্বাচনে হারাতে। আমরা একে অপরের দিকে বন্দুক কখনো উঠাইনি। তাহলে নরেশ শর্মার উপর বন্দুক ধরেছিল কে? এখন সেটা বার করা তো আপনার কাজ সাহেব। এমনিতে এই সব কাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু নাগরিক হবার জন্য একটা খবর দিতে পারি আপনাকে। বলুন, আমি শুনছি। সম্প্রতি নরেশ শর্মা ধার দেনা একেবারে ডুবেছিলেন। যখন থেকে উনি এই কনস্ট্রাকশন লাইনে আসেন, লোকসানের পর লোকসান হয় ওনার। আর এই লোকসানের কারণে খুব দুশ্চিন্তায় থাকতেন উনি। একজন রাজনৈতিক প্রতিপক্ষ হবার জন্য এই খবর ছিল আমার কাছে, যেটা আপনাকে আমি দিচ্ছি। এবার আপনি দেখুন। আমি এটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়েছি। পুলিশ ক্লিয়ারেন্সের দরকার। স্যার লোন তো ছিল ওনার, টোটাল 60 লাখ, সুদ সমেত প্রায় 1 কোটি টাকা। ঝামেলা তো হয়েছিলই স্যার, অবশ্যই হয়েছিল। আর আমার রাগের যথেষ্ট কারণ ছিল। নরেশ বাবু আমার পার্টনারশিপটাকে ক্লোজ করতেই দিচ্ছিলেন না। টাকার প্রয়োজন তো দুজনেরই ছিল। ব্যবসা চলছিল না, এই দোকানটা বিক্রি হয়ে গেলে তাহলে টাকা আসতো, ব্যাপারটা আপাতত সামনে যেত, কিন্তু করলো না। আর ওই দোকানটা বিক্রি করতে পারছিলেন না কারণ বন্ধক রেখেছিলেন। উনিই তো বন্ধক রেখেছিলেন। উনি ওনার কনস্ট্রাকশন লাইনের জন্য টাকার দরকার ছিল, উনি আমাদের পার্টনারশিপের দোকান বন্ধক দিয়ে দিলেন। খুরেশিবাবু, মনে হচ্ছে আপনার রাগ এখনো কমেনি। রাগটা আমার এতটাও বেশি ছিল না স্যার যে আমি নরেশবাবুকে হত্যা করব। যদি আপনি এরকমটা ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন। খুরেশি বাবু,
আমি আপনাকে সন্দেহ কেন করব না? কারণ স্যার, আমি যদি নরেশবাবুকে হত্যা করাতাম তাহলে তো আমার তো কোনো লাভ হতো না স্যার, কারণ দোকান তো বন্ধকই ছিল, ব্যাংকের প্রপার্টি। আর স্যার, আমি বিজনেসম্যান, আমার নজর লাভের দিকে। আর কাউকে খুন করে ফেলা সেটা নিশ্চয়ই লাভের ব্যবসা নয়। স্যার 444687890 নাম্বার স্ক্যান করেছি। হ্যালো, নরেশ শর্মার নাম্বার থেকে এই নাম্বারে ফোন করা হয়েছিল 21শে অক্টোবর, মার্ডারের ঠিক একদিন আগে। তো পরিষ্কার যেটা নরেশ শর্মার নাম্বার নয়। হ্যাঁ স্যার, কেননা এই দুটো কল ছাড়া এই নাম্বারে আর কোনো আউটগোয়িং নেই, ইনকামিংও না। তাহলে হয়তো এই নাম্বারটা শুধু অপরাধ করার জন্য ব্যবহার হয়েছে। স্যার আরেকটা কোইন্সিডেন্সও আছে। সেটা কি? স্যার এই জালে নরেশ শর্মার ফোনের লোকেশন মালমা এলাকা দেখাচ্ছে, ঠিক সেই জায়গাটা যেখানে হত্যা হয়েছে। স্যার আমি হ্যান্ডসেটের IMEI নাম্বারটা চেয়ে পাঠিয়েছি, হয়তো তাতে আমরা হ্যান্ডসেট ব্যবহারকারী সন্ধান পেতে পারি। আমাদের এই কেসটা উল্টো দিক থেকে সলভ করতে হবে। আমার মনে হয় খুরেশি আর সালাউদ্দিন দুজনেই অন্ধকলি, যেখানে জেনে শুনে আমাদের পাঠানো হয়েছিল। আপনি ঠিক বলছেন স্যার, কারণ আমাদের খোঁচরদের নেটওয়ার্ক আর সেলফোন রেকর্ড, এই দুজনের ইনভলভমেন্ট কোথাও দেখা যাচ্ছে না। তাহলে বেঁচে রইল ব্যাংক অফিসার্স। স্যার নরেশ শর্মা পিপলস ব্যাংক থেকে 20 লাখ টাকা লোন নিয়েছিল 2 বছর আগে, আর এরপরে আরও অনেক ব্যাংক থেকে আরও অনেক টাকা লোন নেওয়া হয়েছে। ইন্সপেক্টর, মিস্টার নরেশ শর্মা আমাদের কাছ থেকে 2 বছর আগে 20 লাখ টাকা লোন নিয়েছিলেন, আর আজ পর্যন্ত একটা কানাকড়ি উনি ফেরত দেননি। তাহলে আপনিই ভাবুন সুদ কতটা বেড়ে গেছে। সেই জন্য আপনি রিকভারি এজেন্টকে ওনার পেছনে লাগিয়ে দেন। আরে উনি কোনো চাওয়ালা বা রিক্সাওয়ালা ছিলেন না, একজন পলিটিক্যাল পার্টির লিডার ছিলেন। আর এরকম লোকের সঙ্গে আমাদের যে রিকভারি এজেন্ট আছে না, তারা ভদ্রভাবে ব্যবহার করে। আমাদের রিকভারি এজেন্ট ওনাকে বোঝাচ্ছিল যাতে উনি লোনটা শোধ করে দেন, কিন্তু ওনার যে বিজনেস ছিল কনস্ট্রাকশনের, ওটা খুবই লসে রান করছিল। মালবাতে ওনাদের কিছু জমি আছে, তাতে কনস্ট্রাকশনের কাজ করাতে চাইছিলেন। এই জয়নাথ বাবু কন্ট্রাক্টর, ওনারই কাজটা করার কথা ছিল। অন্য ব্যাংক থেকেও লোন নিয়েছিলেন উনি? আরে ওটাই তো সমস্যা, মিস্টার নরেশ শর্মা কখনো ডিক্লিয়ারই করেননি। এইটা তো আমি অন্য সূত্র থেকে জানতে পেরেছি। তো ওই সূত্রগুলো আর আপনি মিলে খুব ভালো করে ঠান্ডা মাথায় মিস্টার শর্মাকে প্রাণে মারার হুমকি দিতে থাকেন। দেখুন ইন্সপেক্টর, আমরা ব্যাংক, আমরা কোনো মাফিয়া গ্রুপ বা গুন্ডা নই। আমরা নোটিশ পাঠাই। দেখুন আমাদের লোকসান হচ্ছিল, তাই আমরা সেটা আটকানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ এটা সত্যি যে ওনার উপর রিকভারির জন্য প্রেশার দেওয়া হচ্ছিল, কিন্তু মিস্টার নরেশ শর্মার মৃত্যু আমাদের পার্মানেন্ট লোকসান করে দিয়েছে। সেটা কিভাবে? ওই চিঠিটা যেটা আপনাদের মনে হচ্ছে, যেটা মিস্টার নরেশ শর্মা SP সাহেবকে লিখে পাঠিয়েছেন, যার মধ্যে ওই ব্যাংক অফিসিয়ালদের কথা বলা হয়েছে মার্ডারের বিষয়ে। ওই লেটারটা একদম ননসেন্স। এখন আপনারাই বুঝুন, নরেশ শর্মার মৃত্যুতে আমাদের রিকভারির যে চান্সটা ছিল তারও তো মৃত্যু হলো, আমরা তো পয়সা পেলামই না। কিন্তু যদি কেউ পয়সা পেতে পারে তবে সেটা হলো তারা যারা ইন্স্যুরেন্স থেকে পয়সাটা পাবে। এখন আপনারা হিসাব করে দেখুন। এই কেসের প্লটকে রিভার্স অর্থাৎ শেষ থেকে শুরু পর্যন্ত ট্র্যাক করার চেষ্টা হচ্ছিল, যদিও প্রতিটা লিড, প্রতিটা প্রমাণ পুলিশকে কোনো ডিটেল দিতে পারছিল না। কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছিল যে নিজেদের মধ্যে শত্রুতা আর রাজনৈতিক শত্রুতার অ্যাঙ্গেল ততটা মজবুত ছিল না যতটা টাকার অ্যাঙ্গেল ছিল। নরেশ শর্মার মৃত্যুর ফলে কারো প্রচুর টাকা ফায়দা হওয়ার ছিল। কারা ছিল তারা? কি ছিল সেই ষড়যন্ত্র? 6-7টা ইন্স্যুরেন্স পলিসি ছিল, সব মিলিয়ে 80 লাখ। 60 লাখের ব্যাংক লোনস, ইন্টারেস্ট মিলিয়ে 1 কোটি। হ্যাঁ ছিল তো। নরেশ শর্মার মৃত্যুতে যদি কারো সবচেয়ে বেশি সুবিধা হয়ে থাকে তাহলে সেটা হলো আপনার। কি বলছেন এসব ইন্সপেক্টর? আমি ওই সমস্ত ইন্স্যুরেন্স পলিসির কথা জানতামও না। জানতেনও না, কিন্তু তাও ইন্স্যুরেন্সের সব টাকা তো আপনারই পাওয়ার কথা ছিল। আমি ওর ফিনান্সিয়াল বিষয়ে কিচ্ছু জানতাম না। আমি তো এটাও জানতাম না যে ও এতটা লোন নিয়েছে, আর সেই ব্যাপারে ও টেনশনে আছে। এই সমস্ত ব্যাপার আমি জানতামই না। ইন্স্যুরেন্স তো দূরের কথা। কেউ তো নিশ্চয়ই আছেন যিনি ওনার ফিনান্সিয়াল ডিটেলসটা জানেন। এটা কি ইন্সপেক্টর?
আমরা তো খুঁজতে খুঁজতে হঠাৎই কাগজগুলো পেয়ে গেছি। আচ্ছা, ঠিক তখনই পেলেন যখন নরেশ শর্মাকে মার্ডার করা হলো, তাই তো? এটা কি বলছেন আপনি? আরে নরেশ দাদার মৃত্যুর পর কাগজগুলো খোঁজা দরকার ছিল, তো খুঁজতে গিয়ে পেয়ে গেলাম। এটা কি খুব বড় অপরাধ হয়ে গেল নাকি? আগে না, কিন্তু নরেশ শর্মার হত্যা অবশ্যই অপরাধ, তাই তো সব কাগজপত্র আপনি পেলেন। এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মনোজবাবু। আমি একজন সিনিয়র লেকচারার, আমি ভালো রকম স্যালারি পাই, আর সেই স্যালারি দিয়ে আমি সংসার ভালোভাবে চালাতে পারি। আর এমনিতেও আমার বাচ্চারা বড় হয়ে গেছে, নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে। আমার স্বামীর ইন্স্যুরেন্স থেকে পয়সা হাতানোর কথা আমার মাথায় আসেনি। মাজিদ সালাউদ্দিন আপনার স্বামীর পলিটিক্যাল শত্রু, যিনি অনেক মার্জিনেই আপনার স্বামীকে হারিয়েছিলেন। আর আপনার স্বামী কুরেশির এক্স বিজনেস পার্টনার ছিলেন, যার দোকান বিক্রিকে কেন্দ্র করে আপনার স্বামীর সাথে ঝগড়া চলছিল। কিন্তু আপনার স্বামীর মৃত্যুতে কুরেশির কোনো লাভ হয়নি। আর আপনার স্বামী যে সমস্ত ব্যাংকগুলো থেকে লোন নিয়েছিল, সেই ব্যাংকগুলোরও এই মৃত্যু থেকে কোনো লাভ হয়নি, বরং লোকসান হয়েছে। তো আমি এটাই বলতে চাইছি কবিতা দেবী, এই সবাইয়েরই আপনার স্বামীর মৃত্যুতে কোনো লাভ হয়নি, বরং লোকসান হয়েছে, শুধু আপনি ছাড়া। কারণ ইন্স্যুরেন্সের টাকা আপনি পেতেন। ব্যাস ইন্সপেক্টর, বারবার কতবার একই কথা বলে যাবেন, একই অভিযোগ করবেন আমায়। আর প্রতিবারই আমি বলবো যে আমি ওর ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে কিচ্ছু জানতাম না। কোনো খবর? গোরখপুর থেকে কলকাতা পর্যন্ত সমস্ত সুপারি গ্যাংয়ের খবর নিচ্ছি স্যার, কিন্তু কোনো খবর নেই স্যার। সুপারি দেয়নি স্যার। বন্দুক কারবারিদের কাছে খবর নিয়েছিলেন? বন্দুকের কারবারি তো সব পরিচিতই স্যার, ওরাও সাফ সাফ বলে দিয়েছে যে নতুন খদ্দেরই আসেনি। ব্যবহার তো অবশ্যই করা হয়েছে। বন্দুকটা পুরনো স্যার, কিন্তু কাঁচা হাতের কাজ। আরে 2000ই পাওয়া যায়। নরেশ শর্মার মৃত্যুর ফলে কারো লাভ হওয়ার ছিল না, শুধুমাত্র ওনার স্ত্রী কবিতা ছাড়া, যে ইন্স্যুরেন্সের পুরো 80 লাখ টাকা পেতে পারতেন। কিন্তু পুলিশ কবিতা বা অন্য কারো দিকে ইশারা করার মতো কোনো প্রমাণ পাচ্ছিল না। না তো এই ব্যাপারটার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল যে এই ওয়েল প্ল্যান মার্ডার কে করেছিল, কিভাবে করেছিল, আর কেনই বা করেছিল। এই অদ্ভুত হত্যাকাণ্ডকে নিয়ে পুলিশ ভীষণ চাপে পড়ে গিয়েছিল। একটা ব্যর্থ ব্যবসা, মাথার ওপর এতগুলো লোন, এমন মানুষের থেকে কারোর কিছু লাভ করার নেই। স্যার, আরো একটা কথা। বলো। স্যার, সবাই বলছে নরেশ শর্মা কনস্ট্রাকশন লাইনে কাজ করতো, মালবা এলাকায় জমি কিনেছিল, এটা ওটা। হ্যাঁ, তাতে খবরটা ভুল নাকি? স্যার, একবার এই মালবা এলাকায় গিয়ে দেখবো। নরেশ শর্মার জমি খালি পড়ে আছে স্যার, আর এখানে কোনো কনস্ট্রাকশনও হচ্ছে না। তাহলে এতদিন ধরে কন্ট্রাক্টর কি করছিল? জয়েশনাথ, ওকে একবার ডেকে পাঠাও। এবার আমি সন্দেহের তীর ঠিক জায়গায় নিশানা করতে পারছি। ঠিক আছে স্যার। তুমি নরেশ শর্মার কন্ট্রাক্টর ছিলে, কিন্তু জমিতে কোনো কাজই শুরু করোনি, এমনকি হাতও দাওনি। কি করে শুরু হবে? মাল, লেবার, এসবের জন্য পয়সা লাগে। নরেশবাবু তো খালি বলতেন পয়সা দিয়ে দেবো, পয়সা দিয়ে দেবো, কিন্তু পয়সা তো উনি দেনই নি। 22 অক্টোবর মালোয়াতে তুমি কি করছিলে, যেদিন নরেশ শর্মার মৃত্যু হয়? মনে হয় কিছু হয়েছে। স্যার, মিস্টার অমিতাভ তিওয়ারি এসেছিলেন আমার কাছে। উনি বললেন চলো ওই জমিটা একবার দেখতে যাব, নতুন করে সার্ভে করব, তাড়াতাড়ি কাজ শুরু করব। এই জন্যই গেছিলাম। টাকা ছাড়া কাজ কি করে শুরু করতে? স্যার, আমি সাধারণ মানুষ, কন্ট্রাক্টর, যা বলা হয় তাই করি। এসব কথা যদি কেউ জানে তবে সেটা মিস্টার অমিতাভ তিওয়ারি। মোটামুটি 1 সপ্তাহ আগে আমার দাদা বলেছিলেন যে পয়সা চলে আসবে, তুমি কাজ শুরু করো। খুব অদ্ভুত ব্যাপার, আপনিও মালওয়া যাচ্ছিলেন আর নরেশবাবুও মালওয়া যাচ্ছিল, কিন্তু আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না। অথচ আপনিই ছিলেন ওনার সবচেয়ে কাছের লোক, পার্সোনাল লেভেলেও। তাহলে একটা কথা বলুন তিওয়ারি বাবু, আপনি কি একবারও মিস্টার শর্মাকে বলেছিলেন যে আপনি জমিতে যাচ্ছেন কন্ট্রাক্টরকে নিয়ে? হ্যাঁ, আমি বলেছিলাম ওনাকে। এটা তো আরো অদ্ভুত ব্যাপার, আপনি ওনাকে বলেছিলেন আপনি মালওয়াতে যাচ্ছেন, কিন্তু উনি আপনাকে একবারও বললেন না যে উনিও যাচ্ছেন। আর তার ওপর কাকতালীয়ভাবে আপনি ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন যেখানে ওনাকে মেরে ফেলে রাখা হয়, আর খুবই ক্যাজুয়ালি আপনি সেখানে গিয়ে দেখলেন। হচ্ছেটা কি? এখানে আজব কোনটা লাগছে আপনার? কাকতালীয় হতে পারে না? মিস্টার নরেশ শর্মার শরীরে ঘুমের ওষুধের ওভারডোজ পাওয়া গেছে, তারপর ওনাকে গুলি করা হয়, তারপর গলা টিপে ওনাকে খুন করা হয়। আর কেউ জানতেনই না যে কেন মিস্টার নরেশ শর্মা মালওয়া যাচ্ছিলেন। তারপর কাকতালীয়ভাবে তুমি ওখান থেকেই যাচ্ছিলে।
তাও একটা অজুহাত নিয়ে, যে হলো কন্ট্রাক্টর জয়েশনাথ। ইন্সপেক্টর, এই আপনি কি বলছেন? আমাদের সন্দেহ একটাই, যে যার সঙ্গে দেখা করতে মিস্টার নরেশ শর্মা মালোয়াতে যাচ্ছিল সেটা তুমি। ইন্সপেক্টর, এই কথাটা একেবারে মিথ্যে। নরেশ শর্মাকে যে সিম কার্ড দিয়ে ফোন করা হয়েছিল 4446878990, সেই নাম্বারটা তুমি ব্যবহার করছিলে, আর এই সিম কার্ডটা তুমি নরেশ শর্মার নামে আর ওনার ঠিকানা দিয়ে কিনেছিলে। স্যার, মোবাইলের IMEI নাম্বারটা ট্র্যাক ডাউন করা হয়েছে, যেটা দিয়ে নকল নরেশ শর্মার নাম্বার 4446878990 ব্যবহার করা হচ্ছিল। সেটা কোন নাম্বার? 4457876889। কার? অমিতাভ তিওয়ারি। এবার তোমার খেলা শেষ। তুমি যা যা করেছো এতদিন সব আমাদের খুলে বলো এক্ষুনি। হ্যালো দাদা, আমরা মালবাতে পৌঁছে গেছি। আমিও বেরোচ্ছি এক্ষুনি। নরেশ শর্মার কাছের লোক অমিতাভ তিওয়ারি এই খুনের ষড়যন্ত্রে যুক্ত ছিল, কিন্তু এই খুনের পিছনে আসল রহস্য কি? আর ওই ঘুমের ওষুধেরই বা কি রহস্য? তারপর পিস্তলের গুলি, গলা টিপে হত্যা, নরেশ শর্মা কিভাবে এই মৃত্যুর জালে আটকে পড়লেন? গুলি মারার পরও উনি মরেননি, শ্বাস চলছিল। ব্যাস ব্যাস সাহেব, সাহেব চলে গেছে, মরে গেছে। আর ওই ঘুমের ওষুধগুলো? ওটার সাথে আমার কোনো সত্যি যোগাযোগ নেই। দাদা মনে হয় বাড়ি থেকে খেয়ে এসেছিলেন। তো মিস্টার নরেশ শর্মা ঘুমের ওষুধের ওভারডোজ নিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসছিল? হ্যাঁ। যদি ওনার ঘুমের সমস্যা থাকে তাহলে ওষুধ রাতে নেবেন, এত সকাল সকাল কেন? তাও আবার এতগুলো ঘুমের ওষুধ, তার উপর নিজে বাইক চালিয়ে তোমার সঙ্গে দেখা করতে মালওয়া আসছিল। এটা কি ননসেন্স? দেখুন ইন্সপেক্টর, আমি আমার দাদাকে মারিনি। 20 বছরের সম্পর্ক ছিল ওনার সাথে আমার। আমি সত্যি বলছি, আমি ওনাকে মারিনি। উনি নিজেই নিজেকে মেরে ফেলেছেন। হ্যালো, যা খালি চোখে দেখা যায় তা ঘটে না, আর যা ঘটে তা প্রায়শই অবাক করে দেয়। এই ষড়যন্ত্রের জট ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভিকটিম নিজেই নিজের খুনের প্ল্যানিং করেছিলেন, আর এমন এমন প্রমাণ রেখে গিয়েছিলেন যাতে পুলিশ ইনভেস্টিগেশন ভুল পথে চালিত হয়। প্রতিটা ভুল প্রমাণকে খুবই চালাকির সঙ্গে রাখা হয়েছিল। এই সব কিছু দাদার কথাতেই হয়েছিল। এই সমস্ত প্ল্যান ওনারই বানানো ছিল। দাদা, ফোনটা না ধরলে সমস্যা তো দূর হয়ে যাবে না? অমিতাভ, কি জবাব দেব? আমার কাছে বলার মতো কিচ্ছু বাকি নেই। আমার দোকান বন্ধক রয়েছে, বাড়ি বন্ধক রয়েছে, আর ব্যাংক এ দুটোকেই ক্রোক করার কথা বলছে। এগুলো সব সময়ের খেল দাদা, ধৈর্য রাখুন, সব ঠিক হয়ে যাবে। না অমিতাভ, এত বছর ধরে অনেক পরিশ্রম করে তিল তিল করে আমি যেটা গড়ে তুলেছি সেটা আজ আমার চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে। আমার স্বপ্ন আজ ধুলোয় মিশে যাচ্ছে। আমি এই দেনার চোরাবালি থেকে কোনোদিন বেরোতে পারবো না। আর কি বলবো তোমার কবিতা বৌদিকে আর আমাদের ছেলে মেয়েকে, যে আমাদের ঘাড় ধরে এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে? না দাদা, এরকম সময় কখনো আসবে? সময় এসে গেছে অমিতাভ। ঋণ আজ 1 কোটি ছাড়িয়ে গেছে, আর শোধ করার মতো একটা পয়সাও আমার কাছে নেই। দেখো অমিতাভ, তুমি হলে আমার সবচাইতে পুরনো বন্ধু। আমার তোমার সাহায্য চাই অমিতাভ। দাদা, আপনি খুলে বলুন আমাকে, আপনি হুকুম করুন, আপনি যা বলবেন আমি সেটাই করব। গত কয়েক বছরে বেশ কতগুলো ইন্স্যুরেন্স পলিসি করেছি।
সব মিলিয়ে প্রায় 80 লাখের মতো হবে। দাদা আমি ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? এই পলিসি থেকে যে টাকাটা আসবে তা দিয়ে ঋণের বোঝা অনেকটাই কমবে। কিন্তু দাদা, জীবন বীমার টাকা তো তখনই পাওয়া যায় যখন আমি মরে যাব। আরে না না দাদা, আপনি কেন এগুলো ভাবছেন? দেখুন দাদা, এসব চিন্তা তো আনবেন না। অমিতাভ মরতে তো আমাকে হবেই। আমি না মরলে এই পলিসিগুলো ক্যাশ হবে না। দেখুন দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম উল্টোপাল্টা কেন বলছেন আপনি? কিন্তু একটা সমস্যা আছে যে আমি আত্মহত্যা করতে পারবো না। আত্মহত্যা করলে এই টাকাটা আমি পাবো না, তাই আমার মৃত্যুটা অন্য কারোর হাতেই হতে হবে। মার্ডার। আমি ওনাকে বোঝাবার অনেক চেষ্টা করেছিলাম, অনুনয় বিনয় করেছি, হাত পা ধরেছি, কিন্তু উনি একবার মনস্থির করে ফেললে ওনাকে আর কেউ বদলাতে পারে না। আমি ওনাকে আটকাতে পারিনি, ওনার কথাতেই রাজি হয়ে গেলাম। এই নাও, তুমি এটা ব্যবহার করো, আর কাজ হয়ে গেলে তুমি এটাকে অবশ্যই ভেঙে ফেলে দেবে। আর পুলিশ যদি সিম কার্ডটা ট্রেস করে ফেলেও তাহলে নাম আর ঠিকানা আমারই বেরোবে। দেখুন দাদা, আমি নিজের হাতে এই কাজ করতে পারবো না। তাহলে এমন একজন লোকের হাত দিয়ে করাও যাকে কখনোই ধরা যাবে না। এটা কি বলছেন সাহেব? পুরো 10,000 টাকা পাবি। কিন্তু সাহেব, আমাদের বড় সাহেব নরেশ বাবুকে। কোনো কিছু ভাববার আর বলার দরকার নেই, তুমি পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। আমাকে মাফ করবেন সাহেব, আমার ভীষণ ভয় করছে। আরে আমি আছি তো, আর ভয়ের কি আছে? আর 10,000 টাকা কোনো ছোট অ্যামাউন্ট নয়। প্রণাম দাদা। লোক ঠিক করা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আমাদেরই গ্রামের আর বিশ্বাসযোগ্য। ঠিক আছে, কাল সকালে কাজটা যেন করে। আচ্ছা দাদা, আমি কাল তোমাকে নিতে আসব। আমি আপনাকে এটা জানাতে চাই যে আমার জীবনহানির সম্ভাবনা রয়েছে। আমাকে প্রাণে মেরে দেবার পরিকল্পনা চলছে। আমার এক্স বিজনেস পার্টনার এম এ কুরেসি আর এলএন পার্টি লিডার মাজিদ সালাউদ্দিন আর কিছু ব্যাংক অধিকর্তা হয়তো আমার প্রাণ নাশের চেষ্টা করবে। আমি যথেষ্ট ভীত হচ্ছি, বাঁচা শক্ত হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি নিরাপত্তা চাই। হ্যালো, তৈরি? হ্যাঁ দাদা, সব বুঝিয়ে দিয়েছি। ভয় পেও না। আরে এত ভয় পাচ্ছ কেন ভাই? চালাও চালাও, গুলি চালাও। সাহেব মাফ করবেন আমাকে, আমি এটা পারবো না। ঠিক আছে, আমি ঘুরে যাচ্ছি। হ্যাঁ, এবার পিঠে চালাও গুলি। আরে আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে রেখেছি, আমি বুঝতেও পারবো না। নাও ট্রিগার টেপো। চালাও গুলি, চালাও চালাও গুলি। ব্যাস ব্যাস সাহেব,
সাহেব চলে গেছে, মরে গেছে। পরের বাসটা ধরে গ্রামে চলে যা, আর যদি কাউকে কিছু বলিস তো। আর আমার বাকি টাকা সাহেব? আমি তোর বাড়িতে পৌঁছে দেবো, এখন যা এখান থেকে। ঠিক আছে। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম কন্ট্রাক্টর জয়নাথকে সঙ্গে নিয়ে, আর এটাই দেখার জন্য যে লোকজন লাশটাকে দেখেছে কিনা। আর তখনই আপনারা পৌঁছে যান। আমার প্রথম থেকে সন্দেহ ছিল, কেউ না কেউ তো মিথ্যে কথা বলছে আর গল্প বানাচ্ছে। আই ডোন্ট বিলিভ দিস। বাবা নিজের মার্ডার প্ল্যান নিজে কি করে করবে? ও তো একবারও আমার সাথে ওর ফিনান্সিয়াল প্রবলেম ডিসকাস করেনি। জানি না ভরসা করেনি নাকি আমাদের বিরক্ত করতে চায়নি। যদি আমি একটুও জানতে পারতাম, এই ঋণটা বাড়তে দিতাম না। তাহলেও মা, এই নিজের মার্ডারের প্ল্যান করা, ঘুমের ওষুধ, নিজের পিঠে গুলি মারতে বলা ইম্পসিবল মনে হচ্ছে। আমি এই থিওরিটা মানতে পারছি না। আমার মনে হয় পুলিশের ইনভেস্টিগেশন এখনো বাকি আছে। নিশ্চয়ই কেউ মিথ্যে বলছে, গভীর ষড়যন্ত্র চলছে। পুলিশ এই কেসে খুব শীঘ্রই চার্জশিট ফাইল করতে চলেছে। মার্ডার ওয়েপন, সেই বন্দুকও উদ্ধার করা হয়েছে। নরেশ শর্মার বিধবা স্ত্রী কবিতা শর্মা এই কথাটা বিশ্বাস করতে পারছেন না যে ওনার স্বামী নিজের খুনের প্ল্যানিং করেছিলেন। উনি আরো জোরদার তদন্তের দাবি করেছেন, কিন্তু পুলিশের কাছে বন্দুক চালানো কমল কুমার আর নরেশের কাছের লোক অমিতাভ তিওয়ারির দোষ স্বীকার করে নেওয়া কাগজে নথিভুক্ত রয়েছে, যাতে তারা এই কনস্পিরেসির প্রত্যেকটা ডিটেল বলেছেন। এখন ইন্স্যুরেন্স পেমেন্টের বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একটা লোক নিজের মার্ডারের পুরো প্ল্যান করেছিল যাতে তার পরিবার ঋণ শোধ করতে পারে, কিন্তু সেই প্ল্যানের সত্য উদ্ঘাটন হলো। যা যা প্রমাণ বপন করা হয়েছিল তদন্তকে বিপথে চালনা করার জন্য, সেই প্রমাণ থেকে সত্যিটা বার করে পুলিশ এই কেসটা ক্র্যাক করে। একটা প্রাণ গেল, বিশ্বস্ত বন্ধুও জেলে রয়েছে, আর বন্দুকের ট্রিগার টানা গরিব মানুষটাও জেলে রয়েছে, যে 10,000 টাকার সঙ্গে নিজের অনেক স্বপ্নকে সফল করার স্বপ্ন দেখছিল। কিন্তু এখন সবার স্বপ্ন চুরমার হয়ে গেছে। যখন ঋণ বেড়ে চলে আর তাকে শোধ করার কোনো উপায় থাকে না, তখন সাধারণ ব্যাপারে মানুষ অস্থির হয়ে ওঠে। কিন্তু এই ধরনের জঘন্য আর নিন্দনীয় বিকল্প কোনোদিন কাজে আসে না। এটা শুধু মানুষের দুঃখ আর কষ্টের ভারকে আরো বাড়িয়ে দেয়, ঋণের বোঝাকে আরো বাড়িয়ে দেয়, বিশেষ করে সেই মানুষদের জন্যে যারা কাছের, যেমন স্ত্রী, সন্তান, ভাই, বোন, মা, বাবা। আর এমন ধারণা করা মূর্খতা যে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে ঋণ শোধ করা যাবে। ঋণ শোধের একটাই পদ্ধতি রয়েছে, পরিশ্রম আর সাশ্রয়। আর সবচেয়ে ভালো উপায়, ততটা ঋণ নেওয়াই উচিত নয় যেটা আমরা শোধ করতে পারবো না। একটা খুব পুরনো এবং প্রচলিত প্রবাদ আছে যে নিজের আয় বুঝে নিয়ে তবেই ব্যয় করা উচিত। আর আজকের জীবনে এই গুরুমন্ত্রটা মেনে চলা উচিত। আমরা কখনোই বলছি না যে আপনারা নিজেদের ক্ষমতাকে অবিশ্বাস করুন, কিন্তু পরিস্থিতিকে বোঝা আর প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নেওয়াও অনেক বড় একটা গুণ, যেটা সবার মধ্যে থাকে না, বিশেষ করে টাকার ব্যাপারে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা কেসের সঙ্গে।